সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। ক্লাসের ধারাবাহিকতায় আজকে নেরেশনের দশম ক্লাসে চলে এসেছি। তো এখানে যে সেন্টেন্সগুলো ছিল ওই সেন্টেন্সগুলো আমরা শিখেছি। প্যাসেজ নেরেশনের রুলও আমাদের অলরেডি শিক্ষা হয়ে গেছে। এখন আমরা একটি প্যাসেজ নেরেশনটা প্র্যাকটিস করব, যেভাবে তোমাদের পরীক্ষায় আসে আমি ওইভাবে শিখাবো এবং করব। দেখো, কোশ্চেনটি এভাবে থাকে যে চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য টেক্সট, অথবা এভাবে থাকে চেঞ্জ দ্য ন্যারেটিভ অফ দ্য ফ্লোয়িং টেক্সট। এখানে দ্য টেক্সটও থাকতে পারে অথবা ফ্লোয়িং টেক্সটও থাকতে পারে, অথবা এভাবে থাকতে পারে যে চেঞ্জ দ্য ডিরেক্ট স্পিচ ইনটু ইনডিরেক্ট স্পিচ। ঠিক আছে, এভাবেও থাকতে পারে। নাও আই এম রাইটিং এ প্যাসেজ। আমি একটি প্যাসেজ লিখবো, একটি কনটেক্সট লিখবো, একটি টেক্সট লিখবো। তোমরা ওইটিকে চেষ্টা করবা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নেওয়ার জন্য। নাও আই এম রাইটিং এ কনটেক্সট। Good morning. Rupa, said Asif. Much preparation. How much preparation have you taken for the upcoming exam? Yes, good morning Rupa, said Asif. How much preparation have you taken for the upcoming or upcoming GC examination? Okay, I'm writing here GC examination. GSC exam. Okay, মেহেব এরকম থাকতে পারে। And then a great preparation, said Rupa. I hope I shall get marks in every subject. I hope I shall get 90 plus marks in every subject. How confident you are, said he. This is a context. I am reading again. Good morning Rupa, said Asif. How much preparation have you taken for the upcoming GSC exam? A great preparation, said Rupa. I hope I shall get
90+ marks in every subject. How confident you are, said he. In my previous classes, I told you that at the time of changing or doing passive narration, you have to read the context again and again. তোমাকে কনটেক্সটটি ভালো করে অ্যাট ফার্স্ট পড়তে হবে। পড়ার পর সাবজেক্ট অ্যান্ড অবজেক্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট। তোমাকে সাবজেক্ট অবজেক্ট খুঁজে বের করতে হবে। তাহলে এখানে এই স্পিচটা কার দ্বারা বলা হয়েছে? অবশ্যই আসিফ বলেছে। কে বলেছে? আসিফ বলেছে। কাকে বলেছে? লক্ষ্য করো, কাকে বলেছে? রূপাকে বলেছে। তার মানে আমরা এখানে স্পিকার খুঁজে পেলাম, অ্যান্ড অলসো দ্য পারসন স্পোকেন টু, কার সাথে কথাটা বলা হয়েছে বা কাকে বলেছে ওইটাকেও খুঁজে পেয়েছি। তাহলে এখানে অবজেক্ট পেয়েছি রূপা, আর সাবজেক্ট মানে স্পিকার পেয়েছি আসিফ, অ্যান্ড দ্য পারসন স্পোকেন টু রূপা। তাহলে কিভাবে শুরু করব? এখানে দেখো, আসিফ। গুড মর্নিং থাকলে কি হয়? গত ক্লাসে বলা হয়েছে, আবারও বলছি, গুড মর্নিং থাকলে কি হবে? উইশড। গুড মর্নিং থাকলে কি হবে? উইশড। কাকে উইশ করেছে? রূপাকে উইশ করেছে। কাকে উইশ করেছে? রূপাকে উইশ করেছে। তাহলে কি হবে? গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন যখন থাকবে তখন স্পিকার কি করবে? উইশ করবে। কি উইশ করবে? গুড মর্নিং। কাকে উইশ করবে? রূপাকে। তাহলে লিখি আমরা, সহজে বুঝে নাও। গুড মর্নিং থাকলে কি হবে? উইশ। গুড মর্নিং থাকলে কি হবে? উইশ। আসিফ উইশড। কাকে উইশ করেছে? রূপাকে। কি উইশ করেছে? গুড মর্নিং। এরপরে দেখো, প্যাসিভ নারেশনের ক্ষেত্রে পাংচুয়েশন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাংচুয়েশন কি করে? একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কখন? এই প্যাসিভ নারেশনের ক্ষেত্রে। কারণ পাংচুয়েশনগুলো বলে দিবে তোমাকে যে কোন স্পিচটা কার। পাংচুয়েশন মার্কগুলো বলে দিবে তোমাকে যে কোনটি ইন্টারগেটিভ সেন্টেন্স, কোনটি অ্যাসার্টিভ সেন্টেন্স, কোনটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে? ওই অনুসারে তোমাকে কি করতে হবে? অ্যাডভান্স হতে হবে। এখানে দেখো কমা রয়েছে, এতটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি যে এখানে কমা থাকার কারণে বুঝতে পারছি যে এটা কার কথা? আসিফের কথা। আবার এখানে কমা রয়েছে, এই যে কমা, কমার পরে ইনভার্টেড কমা শুরু। তার মানে কমা থাকার মানেটাই হলো যে এই কথাটাও কার? হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং জিএসসি এক্সাম। এই কথাটাও কার? আসিফের। আমরা কিভাবে বুঝতে পারলাম? এখানে কমা থাকার কারণে এই কথাটাকে, যদি এখানে ফুল স্টপ থাকতো তাহলে হয়তো বা বোঝাতো যে এই কথাটা, এই স্পিচটা, হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং জিএসসি এক্সামিনেশন, এই কথাটা অন্য আরেকজনের, এরকমটা বোঝাতো। কিন্তু এখানে কমা থাকার কারণে এই কথাটুকু কার সাথে রিলেটেড? আসিফের সাথে রিলেটেড। তাহলে এখানে লক্ষ্য করো যে আসিফ উইশড রূপা গুড মর্নিং। আসিফ উইশড রূপা গুড মর্নিং। এরপরেও কিন্তু আসিফ কিন্তু কথা বলা থামায় নাই, মানে এখানে থেমে যায়নি। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং, এটাকে আমরা অ্যান্ড দিয়ে যোগ করতে পারি, অথবা যেহেতু আসিফ উইশড রূপা গুড মর্নিং, এখানে সাবজেক্ট, ফাইনাইট ভার্ব, অবজেক্ট রয়েছে, এটাকে এখানে রেখে আবার এভাবেও লিখতে পারি, আসিফ অলসো আস্কড রূপা অথবা হার। ঠিক আছে? অথবা আমরা অ্যান্ড দিয়েও যোগ করে দিতে পারি, অ্যান্ড অলসো আস্কড। কেন? কারণ এটা হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং জিএসসি এক্সাম, এই কথাটা ইন্টারেটিভ সেন্টেন্স।
ঠিক আছে, কোন সেন্টেন্স? ইন্টারগেটিভ সেন্টেন্স। সেই ক্ষেত্রে আমরা এখানে আস্কড লিখলাম, অ্যান্ড অলসো আস্কড। এবার মূল কাজ হলো ইনভার্টেড কমাটি তুলে দেওয়া। মূল কাজটি কি? কাজটি হলো ইনভার্টেড কমাটিকে তুলে দেওয়া। ইনভার্টেড কমাটিকে তুলে দেওয়া কি দিয়ে তুলে দেব? যদি আবার ওই আগের কথাই ফিরে যাও, যদি প্রশ্নবোধক সেন্টেন্সটি ডাব্লুএস দিয়ে হয়ে থাকে, যদি প্রশ্নবোধক সেন্টেন্সটি ডাব্লুএস দিয়ে হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য, ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য ওইখানে কিছুই হবে না, শুধু ডাব্লুএস কোশ্চেনটা চলে আসবে। তাহলে হাউ মাচ প্রিপারেশন? অলসো আস্কড হাউ মাচ প্রিপারেশন, হাউ মাচ প্রিপারেশন, এতটুকু লেখার পরে আমাদের অবশ্যই সাবজেক্টটিকে নিয়ে আসতে হবে। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন? সকল সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। সকল সেন্টেন্স কোন সেন্টেন্স হয়ে যায়? অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে এখানে দেখো হাউ মাচ প্রিপারেশনের পরপরই আমাদের কি করতে হবে? এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আসতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে এটাকে আর ইন্টারগেটিভ সেন্টেন্স রাখা যাবে না। তো যেহেতু ইন্টারগেটিভ সেন্টেন্স রাখা যাবে না, সরাসরি সাবজেক্ট চলে আসবে। হাউ মাচ প্রিপারেশনের পরপরই সাবজেক্ট চলে আসবে। সাবজেক্ট হলো এখানে ইউ। ইউ দ্বারা কাকে বোঝাচ্ছে? নিশ্চয় রূপাকে বোঝাচ্ছে। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং জেসি এক্সাম? তাহলে শি। এখানে কিন্তু আর লেখার প্রয়োজন নেই, কারণ আসিফ এবং রূপা হিয়ার দে আর ডিফারেন্ট ইন জেন্ডার। তারা জেন্ডারে কি ডিফারেন্ট, ভিন্ন। ঠিক আছে, তাহলে শি লেখলেই রূপাকে বোঝাবে। আর তারপরে টেন্সের পরিবর্তন। টেন্সের পরিবর্তনটি কি? প্রেজেন্টের যে ফর্মে থাকবে একটু সামনের দিকে চলে আসতে হবে। প্রেজেন্টের যে ফর্ম, পাস্টের সেই ফর্ম। প্রেজেন্টের যে ফর্ম, পাস্টের সেই ফর্ম। আমরা এই সেন্টেন্সটি পেয়েছি কিসে পেয়েছি? লক্ষ্য করো, এখানে হ্যাভ আছে। আমরা এই সেন্টেন্সটিকে পেয়েছি প্রেজেন্ট পারফেক্টে। এখন এটা কোন টেন্সে চলে যাবে? পারফেক্টে চলে যাবে। তাহলে শি হ্যাড আর টেকেন ফর দ্য আপকামিং জিএসসি এক্সাম a great preparation। লক্ষ্য করো, a great preparation। ইনডিরেক্ট স্পিচে কোনো খণ্ড বাক্য মানে বাক্যের অংশ লেখা যায় না, তোমাকে পুরোটো সেন্টেন্স লিখতে হবে। এখানে দেখো বলেছে যে a great preparation, ভালো প্রস্তুতি। তার প্রস্তুতি কেমন ছিল? রূপার প্রস্তুতি কেমন ছিল? রূপার প্রস্তুতি ছিল ভালো, এ গ্রেট প্রিপারেশন। কিন্তু আমরা ইচ্ছে করলেই এখানে এভাবে লিখতে পারবো না যে রূপা রিপ্লাইড দ্যাট এ গ্রেট প্রিপারেশন। আমাদের পুরো একটি সেন্টেন্স লিখতে হবে। এ গ্রেট প্রিপারেশন, আবার লক্ষ্য করো যে এ গ্রেট প্রিপারেশন মানে হলো রূপা বোঝাতে চাচ্ছে যে সে একটা ভালো প্রস্তুতি নিয়েছে। সে একটি কী করেছে? ভালো প্রস্তুতি নিয়েছে। এ গ্রেট প্রিপারেশন মানে হলো সে বোঝাতে চাচ্ছে যে সেন্টেন্সটি এরকম হবে, আই হ্যাভ টেকেন এ গ্রেট প্রিপারেশন। তার মানে শি হ্যাজ টেকেন এ গ্রেট প্রিপারেশন। আবার বলছি, এ গ্রেট প্রিপারেশন এটা হলো বাক্যের একটি অংশ মাত্র। এখানে কিন্তু এ গ্রেট প্রিপারেশনটা মানে ভালো প্রস্তুতি, এটা কিন্তু পুরো একটি বাক্য নয়। এটার পিছনে একটি বাক্য রয়েছে, সেটি হলো যে রূপা এ গ্রেট প্রিপারেশন মানে একটি ভালো প্রস্তুতি সে নিয়েছে। এ গ্রেট প্রিপারেশন মানে হলো শি হ্যাজ টেকেন এ গ্রেট প্রিপারেশন। আর প্রশ্নের জবাবে আমরা এখানে দেখি এ গ্রেট প্রিপারেশন সেড রূপা। কে বলেছে এই কথাটা? রূপা বলেছে।
তাহলে আমাদের লিখতে হবে, যেহেতু রূপাকে প্রশ্ন করা হয়েছিল তাই রূপা প্রশ্নের উত্তর দিয়েছে। রূপাকে কি করা হয়েছিল? প্রশ্ন করা হয়েছিল। কি প্রশ্ন করা হয়েছিল? হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য এক্সামিনেশন, এই প্রশ্নটি তাকে করা হয়েছিল। এখন সে প্রশ্নের জবাব দিচ্ছে। এই প্রশ্নের জবাব দেওয়ার কারণে এখানে কিন্তু রূপা সেট হবে না, কি হবে? তাহলে রূপা প্রশ্নের জবাব যেহেতু দিয়েছে সেহেতু এখানে হবে রূপা রিপ্লাইড। ওকে, আই এম রাইটিং রূপা রিপ্লাইড দ্যাট। রূপা জবাব দিল যে। এখন কি এ গ্রেড প্রিপারেশন লিখবো? বলো তো কি লিখবো? এ গ্রেড প্রিপারেশন লিখবো না, এখন কি লিখবো? রূপা রিপ্লাইড দ্যাট শি হ্যাজ থাকলে হ্যাড হয়, টেকেন এ গ্রেড প্রিপারেশন। ইয়েস। তারপরে দেখো এখানে কমা আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে পাংচুয়েশন মার্কসগুলো একটি বিশাল ভূমিকা পালন করে। এখানে যদি ফুল স্টপ দেওয়া থাকতো তাহলে এই স্পিচটি অন্য আরেকজনের হয়ে যেত। যেমন এখানে ফুল স্টপ দেওয়া আছে, তারপরে ইনভার্টেড কমা দেওয়া আছে, তো সেহেতু পরের অংশটি কিন্তু আরেকজনের কথা। হাউ কনফিডেন্ট ইউ আর, তুমি কতটা না আত্মবিশ্বাসী। হাউ কনফিডেন্ট ইউ আর, তুমি কতটা না আত্মবিশ্বাসী, এই কথাটা কিন্তু আসিফের। তো আই হোপ, এখানে রূপার পরে কমা দেওয়া আছে, আই হোপ আই শ্যাল গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট। এই কথাটি কার? এই কথাটি রূপার। তাহলে আমি গত ক্লাসে বলেছিলাম যখন একই ব্যক্তি দ্বিতীয়বার কথা বলবে তখন হবে অ্যাডেড, তারপরের বার যদি কথা বলে তখন হবে ফার্দার অ্যাডেড, তারপর যদি আরও কথা বলে তখন হবে অলসো সেড, তারপর যদি একই ব্যক্তি আবারও কথা বলে, মানে একজন স্পিকার যদি আবারও কথা বলে তখন কি হবে? এগেইন সেড। যেহেতু এখানে রূপা রিপ্লাইড একবার বলেছে, রূপা রিপ্লাইড, রূপা একবার জবাব দিয়েছে, তারপরে সে আবার বলতেই চাচ্ছে শি হ্যাড টেকেন এ গ্রেট প্রিপারেশন, তারপর সে বলছে যে আই হোপ আই শ্যাল গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট। রূপা ইজ দ্য স্পিকার অফ দিস স্পিচ, এই স্পিচের স্পিকারকে রূপা। এখন আমরা লিখব যে শি অ্যাডেড। ইনভার্টেড কমা তোলার জন্য অবশ্যই আমাদের একটা কিছু ব্যবহার করতে হবে, একটি কনজাংশন ব্যবহার করতে হবে। তাহলে যেহেতু সেন্টেন্সটি আই হোপ আই শ্যাল গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট, এটি যেহেতু কোন সেন্টেন্সে রয়েছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে যেহেতু রয়েছে, তো অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকার কারণে আমাদের ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি ব্যবহার করতে হবে? দ্যাট। সে অ্যাডেড দ্যাট। এই আইটাকে, আইটা হলো রূপা, তাহলে সি হবে এখানে। ব্র্যাকেটে আর দেওয়ার প্রয়োজন নয়, কারণ এখানে স্পিকার এবং দ্য পার্সন স্পোকেন টু ইজ ক্লিয়ার টু আস। ঠিক আছে? সে অ্যাডেড দ্যাট সি প্রেজেন্টের যে ফ্রম, পাস্টের সে ফ্রম, সি হুকড, সি বলেছিলাম, কি বলেছিলাম যে শ্যাল উইল থাকলে উড হবে। ঠিক আছে? শ্যাল উইল থাকলে ইনডিরেক্ট স্পিচে কি হয়? উড হয়। তাহলে অ্যাডেড দ্যাট শি হোপড, শি উড শি উড। এবার মডেল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম হয়ে থাকে? অবশ্যই প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে। শি উড গেট 90+ marks in every subject. How confident you are, said he. তুমি কতটা আত্মবিশ্বাসী। তার মানে কি? তার মানে হলো যে সে অনেক আত্মবিশ্বাসী। How confident you are. Here, look at the sentence. How confident you are.
এই যে দেখো এই পাংচুয়েশন মার্ক এখানে এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে, হাউ কনফিডেন্ট ইউ আর। তাহলে আমাদের অন্য কিছু ভাবার বা চিন্তা করার সুযোগ এখানে নেই, বুঝেছো? কারণ কি? কারণ হলো হাউ কনফিডেন্ট ইউ আর, এই এরপরে এক্সক্লেমেটরি সাইন দেওয়া আছে। সো দিস সেন্টেন্স ইজ অবভিয়াসলি অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স। ক্লিয়ার? হাউ কনফিডেন্ট ইউ আর। তাহলে যেহেতু এই কথাটি আসিফ কি করেছে, বিস্ময়ের সাথে বলেছে, আমরা কি লিখব? এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা বিস্ময় বোঝালে। এভাবে আমি লিখেছিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা বিস্ময় বোঝালে তখন কি হবে? এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। এক্সক্লেমড উইথ ওয়ান্ডার। আনন্দ বোঝালে কি হয়? এক্সক্লেমড উইথ জয়। দুঃখ বোঝালে কি হয়? এক্সক্লেমড উইথ সরো। তো এখানে দেখো বিস্ময় বোঝাচ্ছে যে হাউ কনফিডেন্ট ইউ আর, তুমি এত আত্মবিশ্বাসী। তাহলে কি লিখব? হি লিখলে কিন্তু আসিফ হয়ে যাচ্ছে। উইথ ওয়ান্ডার। এবার ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমাদের কি ব্যবহার করতে হবে? বলো তো কি ব্যবহার করতে হবে? এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য আমাদের দ্যাট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? দ্যাট। কি ব্যবহার করতে হবে? দ্যাট। তাহলে হি এক্সক্লেমড উইথ ওয়ান্ডার দ্যাট সকল সেন্টেন্সই অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়। তাহলে কি নিয়ে আসতে হবে এখন অ্যাসার্টিভ সেন্টেন্স বানানোর জন্য? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি অবশ্যই তোমাদের মনে আছে। ইয়েস, আবার বলে দিচ্ছি, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি কি? সাবজেক্ট, ভার্ব, তারপরে হলো অবজেক্ট। এখন এই দ্যাটের পরে আমরা কি বসাবো? সাবজেক্ট বসাবো। ইউ মানে কি? রূপা। ইউ মানে কে? রূপা। তার মানে শি। প্রেজেন্টের যে ফ্রম, পাস্টের সেই ফ্রম, শি আর আছে এখানে, তাহলে হবে শি ওয়াজ। আর হাওয়ের জন্য ভেরি। হাওয়ের জন্য কি লিখতে হবে? ভেরি। হাউ কনফিডেন্ট ইউ আর, শি ওয়াজ ভেরি কনফিডেন্ট। ঠিক আছে? শি ওয়াজ ভেরি কনফিডেন্ট। তাহলে আমরা এখানে কি শিখতে পারলাম? যে গুড মর্নিং থাকলে আমাদের কি করতে হবে? উইশড ব্যবহার করতে হবে। আই এম টেলিং এগেইন, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু রিড দ্য হোল প্যাসেজ। পুরোটা প্যাসেজ তোমাকে পড়তে হবে। তারপরে কাজটা কি? কাজটি হলো তোমাকে লুক অ্যাট দ্য পাংচুয়েশন মার্কস, বিরাম চিহ্নগুলোর দিকে তোমাদের লক্ষ্য করতে হবে। তারপরে বের করতে হবে স্পিকার। তারপরে বের করতে হবে দ্য পারসন স্পোকেন টু, তার সাথে সে কথা বলছে ওইটাকে বের করতে হবে। তারপর গুড মর্নিং থাকলে কি হয়? উইশড হয়। আমরা এখান থেকে শিখতে পারলাম যে গুড মর্নিং থাকলে কি হবে? উইশ হবে। হাউ মাচ প্রিপারেশন হ্যাভ ইউ টেকেন ফর দ্য আপকামিং জিএসসি এক্সাম? তো এখানে হাউ মাচ প্রিপারেশন, এটা প্রশ্নবোধক সেন্টেন্স। আর কে বলেছে? আসিফ বলেছে। তা আসিফ গুড মর্নিং বলে কিন্তু থেমে নেই, সে তার কথা চালিয়ে যাচ্ছে। তাই আমরা কি ব্যবহার করলাম? যে অলসো আস্কড, সে আরও জিজ্ঞাসা করলো। সে প্রথমত অলসো কেন ব্যবহার করলাম? এটা লক্ষণীয় বিষয়। আসিফ উইশড, তো এখানে প্রথমবার সে উইশ করেছে, তারপরে আবার বলছে, আবার জিজ্ঞাসা করছে, সেই কারণে আমরা কি ব্যবহার করলাম? অলসো আস্কড এই কথাটি ব্যবহার করলাম, মানে অলসোটি ব্যবহার করলাম। সে আরও জিজ্ঞাসা করলো। কিসের জন্য? এটাকে ওরিয়েন্টেশন করার জন্য আমরা এই অলসোটি ব্যবহার করলাম, আরও ডেকোরেটেড করার জন্য। হাউ মাচ প্রিপারেশন শি হ্যাড টেকেন ফর দ্য আপকামিং জিএসসি এক্সামিনেশন। তারপরে রূপা, যেহেতু আগের সেন্টেন্সটি ছিল প্রশ্নবোধক সেন্টেন্স, আর রূপা এই প্রশ্নের উত্তর দিয়েছে। রূপাকে প্রশ্ন করা হয়েছে প্রশ্নবোধক সেন্টেন্সের মাধ্যমে, আর রূপা তার উত্তর দিয়েছে। তো সেই কারণেই সেট টুর জায়গায় আমরা কি ব্যবহার করেছি? রিপ্লাইড ব্যবহার করেছি। সেট টুর জায়গায় কি ব্যবহার করলাম? এই রিপ্লাইড ব্যবহার করলাম। যে সেট রূপা, এখানে আমরা কি ব্যবহার করলাম? রূপা রিপ্লাইড। ক্লিয়ার?
তারপরে দেখো এরপরে রূপা কথা চালিয়ে যাচ্ছে, আই হোপ আই শ্যাল গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট। এখানে যেহেতু রূপা কথা চালিয়ে যাচ্ছে, তো সেহেতু আমরা কি লিখলাম যে শি অ্যাডেড দ্যাট, মানে রূপা অ্যাডেড দ্যাট। তারপরে প্রেজেন্টের যে ফ্রম, পাস্টের সে ফ্রম, শি হোপড শি উড গেট 90+ মার্কস ইন এভরি সাবজেক্ট। তারপরের সেন্টেন্সটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স, হাউ কনফিডেন্ট ইউ আর সেড হি, তুমি অনেক আত্মবিশ্বাসী। এটা কে বলেছে? হি মানে হলো আসিফ বলেছে। তো আসিফ যে বলেছে এটা কেমনে বলেছে? বিস্ময়ের সাথে, মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স দ্বারা যখন বিস্ময় বোঝাবে তখন অবশ্যই এক্সক্লেম উইথ ওন্ডার অথবা সারপ্রাইজ অথবা অ্যাস্টোনিশ দিতে পারো। তাহলে হি এক্সক্লেম উইথ ওন্ডার, ওন্ডার দেওয়াটাই ভালো। তারপরে ইনভার্টেড কমা তোলার জন্য দ্যাট। তারপর সেন্টেন্সটি যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাবে, তাহলে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, শি ওয়াজ ভেরি কনফিডেন্ট। Okay, and then I'm rubbing. And then আমি আরেকটি কন্টেস্ট লিখব। ওকে, ছোটো করে লিখব যেহেতু টাইম ইজ সো লিমিটেড। হ্যাভ ইউ কিল দ্য অল দ্য rats, said mayor. Clear? Here will be full stop. Yes sir, I have killed them. Said the piper. Give me the promised now give me the promised money. And then Mayor also continued to say, how funny you are. Said the mayor. We cannot pay or give you so much money. We cannot give you or pay you so much money. Take only 50. ওকে, আমাদের টাস্কটা কি? টাস্কটি হলো যে সর্বপ্রথম কি করতে হবে? হ্যাভ ইউ কিল দ্য রেটস, অল দ্য রেটস, সরি হিয়ার হ্যাভ ইউ কিল দ্য অল দ্য রেটস, এখানে কোশ্চেন মার্ক দাও। সেড মেয়র, ইয়েস স্যার, আই হ্যাভ কিল দেম। সেড দ্য পাইপার, নাও গিভ মি দ্য প্রমিসড মানি। হাউ ফানি ইউ আর। সেড দ্য মেয়র, উই কান্ট গিভ ইউ সো মাচ মানি, টেক অনলি 50। বলো তো প্রেজেন্টেশন করার সময় সর্বপ্রথম কাজটি কি?
সর্বপ্রথম কাজটি হলো আমাদের কি করতে হবে, স্পিকার খুঁজে বের করতে হবে। তাহলে হ্যাভ ইউ কিল অল দ্য রেটস সেড মেয়র, এই কথাটি কে বলেছে, মেয়র বলেছে। তাহলে মেয়র হলো স্পিকার। আর এখানে দ্য পার্সন স্পোকেন টু হু, কে, কার সাথে সে কথা বলেছে, মেয়র কার সাথে কথা বলেছে, কাকে জিজ্ঞাসা করেছে, পাইপারকে জিজ্ঞাসা করেছে। আমরা এখানে সাবজেক্ট এবং অবজেক্ট খুঁজে পেয়েছি, তার মানে দ্য পার্সন স্পোকেন টু খুঁজে পেয়েছি এবং দ্য স্পিকার ও খুঁজে পেয়েছি। যেহেতু প্রশ্নবোধক সেন্টেন্স, তাহলে আমরা কি করব, মেয়র অথবা দা মেয়র লিখতে পারো। আস্ক দা পাইপার, কাকে করেছে, পাইপারকে জিজ্ঞাসা করেছে। যেহেতু সাবজেক্টের আগে অক্সিলারি চলে আসছে, সেহেতু এটা কিসে রয়েছে, ইন্টার। আবার এখানে আমরা কোশ্চেন মার্ক পেয়েছি, লক্ষ্য করো কি পেয়েছি, কোশ্চেন মার্ক পেয়েছি। তাহলে অবভিয়াসলি দিস ইজ ইন্টারেটিভ সেন্টেন্স, and then with auxiliary we have to use here if। আমরা শিখেছিলাম যে অক্সিলারি দিয়ে প্রশ্নবোধক সেন্টেন্সটি হলে সেই ক্ষেত্রে আমাদের ইনভার্টেড কমা এর জায়গায়, ইনভার্টেড কমার জায়গায় কি দিতে হয়, ইফ দিতে হয়। মেয়র আস্ক দ্য পাইপার ইফ, হি মানে কে, পাইপার, হ্যাড killed all the rats. Yes sir, I have killed them, said the piper। এই নিয়মটি অবশ্যই try to remember। yes থাকলে কি হয়, replied in the affirmative। yes থাকলে কি হয়, replied in the affirmative। আর স্যারের কারণে কি হবে, রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট, রেসপেক্টফুলি অথবা উইথ রেসপেক্ট। had killed all the rats, তাহলে the piper said the piper, জবাব দিয়েছে কে, the piper। the piper replied that, oh sorry, replied, এখানে ইয়েস থাকলে কি হবে, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ উইথ রেসপেক্ট, অথবা দ্য পাইপার রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ, দুভাবেই লিখতে পারো। দ্য পাইপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ উইথ রেসপেক্ট, অথবা দ্য পাইপার রিপ্লাইড রেসপেক্টফুলি ইন দ্য অ্যাফার্মেটিভ। তারপরে আবার পাইপার কথা বলছে, yes sir I have killed them, yes sir I have killed them। তাহলে কি হবে, উইথ রেসপেক্ট and said that he মানে হলো পাইপার had killed them। now give me the promised money। আচ্ছা বলো তো, এখানে মেয়র নিশ্চয়ই একজন অনারেবল পারসন, তো সেই ক্ষেত্রে মেয়রের ক্ষেত্রে কি সে স্বাভাবিকভাবে টুল বলবে না রিকোয়েস্ট করবে? ইয়েস, কি করবে, রিকোয়েস্ট করবে। কিল্ড দেম, হি মানে হলো পাইপার, অলসো রিকোয়েস্টেড, কাকে রিকোয়েস্ট করেছে, হিম, হিম মানে কি, মেয়র। এবার চিন্তা করো, নাও অ্যাডভার্ব, অ্যাডভার্বগুলো সাধারণত অ্যাডভার্ব অফ টাইম, নাও কি অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইমগুলো সাধারণত কি হয়, সাধারণত বাক্যের শেষে চলে যায় অথবা প্রথমে নিয়ে আসা যায়। হি অলসো রিকোয়েস্টেড হিম, ইনভার্টেড কমা তোলার জন্য আমরা কি ব্যবহার করব, টু ব্যবহার করব। কেন টু ব্যবহার করব,
কারণ হলো টু ব্যবহার করব এই কারণে, কারণ গিভ ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়েছে। কী দিয়ে শুরু হয়েছে? ভার্ব দিয়ে শুরু হয়েছে। ভার্ব দিয়ে শুরু হওয়া মানেই হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ভার্ব দিয়ে শুরু হওয়া মানে কি? এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে ইনভার্টেড কমা তুলে দেওয়ার জন্য কি ব্যবহার করতে হয়? টু ব্যবহার করতে হয়। টু গিভ, এই মিটা হলো হিম, হিম মানে হলো পাইপার, দ্য প্রমিসড মানি। হাউ ফানি ইউ আর, হাউ ফানি ইউ আর, দিস ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। ঠিক আছে, তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে কি করতে হবে? দ্য মেয়র এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, সে বিস্ময়ের সাথে বলল যে ইউ আর মানে হলো পাইপার, মানে হি ওয়াজ, হাওয়ার জন্য লিখতে হবে ভেরি ফানি। তারপরে কে বলেছে? দ্য মেয়র। আমরা দ্য মেয়র স্পষ্ট করে লিখে দিই, দ্য মেয়র exclaimed with wonder that he, এই হিটাকে নিশ্চয়ই পাইপার, হি ওয়াজ, হাওয়ার জন্য কি হবে? ভেরি ফানি। ঠিক আছে, এরপরে বলছে উই ক্যানট গিভ ইউ সো মাচ মানি। তার মানে এই মেয়র সে আরো বলতে যাচ্ছে, হি মানে হলো মেয়র, হি অ্যাডেড দ্যাট, উই মানে হলো দে, ক্যানটা কি হয়ে যাবে? কুড হয়ে যাবে, কুডেন্ট গিভ। এবার আছে ইউ, ইউ মানে কে? পাইপার, হিম পি সো মাচ মানি। আচ্ছা, মেয়র কি পাইপারকে অনুরোধ করবে? না, তাকে অফার দিবে। তাহলে হি অলসো, হি মানে হলো মেয়র, আমরা এম দিয়ে দিই, অলসো অফার্ড, কাকে অফার করেছে? হিম, হিম মানে হলো পাইপার। আর যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি করতে হবে? টু টেক only 50. Okay, now time is not allowing me to continue the class as time is over, so I am earnestly instructing you to watch all my classes on narration. ন্যাশনাল উপরে যে কটা ক্লাস হয়েছে সবগুলো কি করবে? বারবার করে দেখবে, দেখলে ন্যারেশনের যে জটিলতা আছে, ন্যারেশনের যে প্যারাশানি রয়েছে, ওইটা তোমাদের আর থাকবে না। ঠিক আছে, আমি আর দুটি ক্লাস এই ন্যারেশনের উপরে নেব প্র্যাকটিস সেশন হিসেবে। তারপরে তোমাদের আর একটি টপিক কেবলই বাকি আছে, সেটা হলো সাফিক্স, প্রিফিক্স অ্যান্ড ইফিক্স। তো এই টপিকগুলি তোমাদের সাথে আমি আর অন্য ক্লাসগুলোতে আলোচনা করব আর দুটি ক্লাস নেওয়ার পরে। Okay, all of you, I hope that you will stay in your residence, and I hope all of your sound health. Okay, thank you.